আসসালামু আলাইকুম। মনে করুন সামাজিক একটি সেলিব্রিটি অনুষ্ঠানে আপনার দাওয়াত আছে। সেখানে অংশগ্রহণ করার জন্য পরিপাটি ও রুচিশীল পোশাক প্রয়োজন। আপনি রেডিমেড পোশাকের দোকানে গিয়ে দেখলেন হাজারো রকমের সুন্দর সুন্দর তৈরি পোশাক সাজানো আছে। কিন্তু আপনার শরীরে ঠিক মতো লাগে এমন পোশাক খুঁজে পাচ্ছেন না। কোনো পোশাকের হাতা লম্বা, কোনোটি বেশি ঢোলা, আবার কোনোটি কাঁধের কাছে আটসাট। তখন আপনি একজন অভিজ্ঞ দর্জির কাছে গেলেন। তিনি কি আপনাকে দেখেই একটা তৈরি পোশাক দিয়ে দিবেন? না, দর্জি তা করবেন না। তিনি প্রথমে একটা ফিতা হাতে নিবেন এবং আপনার শরীরের প্রতিটি অংশের মাপ অত্যন্ত যত্ন সহকারে নিতে শুরু করবেন। শুধু বুক বা কোমরের মাপ নয়, তিনি আপনার কাঁধের ঢাল, হাতের কবজির বের, গলার বের, এমন সব সূক্ষ্ম সূক্ষ্ম মাপগুলো নিবেন, যা হয়তো আপনার কাছে অপ্রয়োজনীয় মনে হতে পারে। কিন্তু একজন দর্জি জানেন একটা পরিপাটি ও আকর্ষণীয় পোশাক তৈরির জন্য প্রতিটি ছোট বড় মাপই অপরিহার্য। সহজেই বুঝতে পারবেন একজন প্রকৃত চিকিৎসকের কাজও ঠিক সেই অভিজ্ঞ দর্জির মতো। বন্ধ্যাত্ব নামক একটা তৈরি পোশাক বা একটা গতানুগতিক চিকিৎসা হয়তো কিছু রোগীদের জন্য কাজ হতে পারে, কিন্তু তা কখনোই সবার জন্য সমাধান হতে পারে না। কারণ পৃথিবীতে প্রতিটা মানুষই আলাদা আলাদা। আপনার শরীর, আপনার মন, আপনার কষ্ট সবকিছু আপনার নিজস্ব। তাই আপনার চিকিৎসা হতে হবে শুধুমাত্র আপনার জন্য, আপনার শরীরের নিখুঁত মাপ অনুযায়ী তৈরি। আর চিকিৎসকের ভাষায় কেস হিস্ট্রি নেয়া বা আপনার জীবনের বিস্তারিত ইতিহাস শোনাই হলো সেই নিখুঁত মাপ নেয়ার প্রক্রিয়া। এই মাপ যত নিখুঁত হবে, আপনার আরোগ্যের পোশাকটিও ততটাই সুন্দর এবং কার্যকর হবে। চিকিৎসকের সাথে এই আলোচনাই হলো আপনার রোগ মুক্তির মূল ভিত্তি। আজ আমরা জানবো একজন চিকিৎসককে সেই মাপগুলো দেওয়ার জন্য কোন কোন বিষয়গুলো সবচেয়ে জরুরি, এবং কেন একজন চিকিৎসকের কাছে সেই তথ্যগুলো তুলে ধরা অপরিহার্য। সহজভাবে বোঝার জন্য দুইটি ধাপে আলোচনা করছি। এগুলো হলো সেই প্রাথমিক মাপ যা ছাড়া কোনোভাবেই আরোগ্যের পোশাকটি তৈরি করা সম্ভব নয়। প্রথম ধাপ: দৃশ্যমান ও জরুরি বিষয়গুলো। নারীদের জন্য আপনার দেহের দৃশ্যমান লক্ষণসমূহ। ১. মাসিক চক্র। এই লক্ষণগুলো আপনার গর্ভধারণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। তাই বিস্তারিত বলুন। নিয়মিত নাকি অনিয়মিত? মাসিক কি প্রতি মাসে একই সময় হয় নাকি হয় না? এই তথ্যটি আপনার হরমোনের ভারসাম্য বুঝতে সাহায্য করে। এবার ব্যথা। মাসিকের সময় কি অসহনীয় ব্যথা হয়, যা আপনার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে? এই তথ্যটি এন্ডোমেট্রিওসিস বা অন্য সমস্যার ইঙ্গিত হতে পারে। এবার মাসিকের রক্তের প্রবাহ। রক্ত কি খুব বেশি যায়, নাকি এত কম যায় যে নামমাত্র? রক্তের রং কেমন, উজ্জ্বল লাল নাকি কালচে? রক্তে কি চাকা চাকা অংশ থাকে? এ থেকে জরায়ুর ভিতরের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া যায়। ২. সাদা স্রাব ও অন্যান্য সংকেত। সঠিক পরিমাণে সাদা স্রাব একটা সুস্থতার লক্ষণ। কিন্তু যদি এর রং হলদে, সবুজ অথবা গন্ধ বা পরিমাণ অস্বাভাবিক থাকে, তবে তা ইনফেকশনের ইঙ্গিত দেয়, যা গর্ভধারণের বাধা সৃষ্টি করতে পারে। ৩. অতীতের গর্ভধারণ বা গর্ভপাতের ইতিহাস। প্লিজ, কষ্টকর হলেও চিকিৎসকের কাছে শেয়ার করুন। আপনার আরোগ্যের জন্য এটি জানা অপরিহার্য। যদি গর্ভপাত হয়ে থাকে, তবে সেটি কিভাবে হয়েছিল? এই তথ্যগুলো জরায়ুর ধারণ ক্ষমতা বা সম্ভাব্য জেনেটিক সমস্যা বুঝতে সাহায্য করে। ৪. জন্ম বিরতীকরণ পদ্ধতির ইতিহাস। আপনি কি অতীতে দীর্ঘদিন ধরে পিল বা ইনজেকশন ব্যবহার করেছেন? কিছু পদ্ধতি ব্যবহারের পর শরীরের স্বাভাবিক হরমোন চক্রে ফিরতে সময় লাগতে পারে। ৫. অন্যান্য শারীরিক সমস্যা। আপনার কি পলিসিস্টিক ওভারি সিনড্রোম, জরায়ু টিউমার, থাইরয়েড বা ডায়াবেটিসের মতো কোনো সমস্যা আছে? এই সবকিছুর সাথেই গর্ভধারণের গভীর সংযোগ রয়েছে। একটা নিখুঁত পোশাকের জন্য যেমন শরীরের উভয় পাশের মাপ সমান হওয়া গুরুত্বপূর্ণ, তেমনি সন্তান ধারণের ক্ষেত্রেও আপনারা স্বামী স্ত্রী দুজনেই সমান অংশীদার। পুরুষের জন্য
দেহ ও অভ্যাসের লক্ষণসমূহ। ১. শৈশবের অসুস্থতা ও শারীরিক ইতিহাস। আপনার কি ছোটকালে মাম্পস হয়েছিল বা অন্ডকোষে কোনো আঘাত পেয়েছিলেন? এই বিষয়গুলো শুক্রাণু তৈরির প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। ২. জীবনযাত্রা ও পেশা। প্রথমেই জানতে হবে আপনার অভ্যাস। আপনি কি ধূমপান বা মদ্যপান করেন? এগুলো সরাসরি শুক্রাণুর গুণগত মান নষ্ট করে। তারপর জানতে হবে পেশা সম্পর্কে। আপনার কাজের পরিবেশ কি খুব গরম? যেমন কারখানার চুল্লির কাছে কাজ করতে হয়। কারণ অতিরিক্ত তাপ শুক্রাণুর জন্য ক্ষতিকর। তারপর আসবে মানসিক চাপ কেমন? দীর্ঘস্থায়ী মানসিক চাপ আপনার হরমোনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। ৩. অন্য কোনো ঔষধ সেবন। আপনি কি উচ্চ রক্তচাপ বা অন্য কোনো রোগের জন্য নিয়মিত ওষুধ সেবন করেন? কিছু ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে শুক্রাণুর সংখ্যা বা গুণগত মান কমে যেতে পারে। এই মাপগুলো নেয়ার পর একজন সাধারণ দর্জি হয়তো কাজ শুরু করে দিতে পারেন, কিন্তু একজন শিল্পী বা মাস্টার দর্জিকে আরো গভীরভাবে চিন্তা করতে হয়। তিনি আপনার হাঁটা চলার ভঙ্গি, আপনার ব্যক্তিত্ব এসব দিকেও লক্ষ্য রাখেন, যাতে পোশাকটি শুধু আপনার শরীরে নয়, আপনার ব্যক্তিত্বের সাথেও নিখুঁতভাবে মিশে যায়। একজন চিকিৎসক হিসেবে, বিশেষ করে একজন হোমিওপ্যাথি হিসেবে, আমিও ঠিক একইভাবে রোগীর গভীরে প্রবেশ করার চেষ্টা করি। এবার আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় ধাপ, রোগী ও রোগের গভীরতা পরিমাপ। ১. আপনার ভেতরের মানুষটি, আপনার মনের নিজস্ব ভাষা। হোমিওপ্যাথি বিশ্বাস করে মন ও শরীর অবিচ্ছেদ্য। আপনার মনের অবস্থাই আপনার শরীরের সবচেয়ে বড় নিয়ন্ত্রক। তাই আমি জানতে চাই, প্রথমে আপনার স্বভাব সম্পর্কে। আপনি কি খুব গোছানো এবং পরিপাটি পছন্দ করেন নাকি অগোছালো? আপনি কি অল্পতেই রেগে যান নাকি সবকিছু সহজে মেনে নেন? যখন দুঃখ পান তখন কিভাবে নিজেকে সামলান? একা একা কাঁদেন নাকি অন্যের সাথে কথা বলে হালকা হন? তখন কেউ যদি আপনাকে সান্ত্বনা দেয়, তখন আপনার কষ্ট বাড়ে না কমে? আপনার ভয় কেমন? আপনার কি কোনো বিশেষ ক্ষেত্রে ভয় আছে? যেমন অন্ধকারে ভয়, পোকামাকড়ে ভয়, ঝড় বা বিদ্যুৎ চমকানোতে ভয়, অথবা ঘরে একা থাকলে ভয়। আমাদের জানতে হয় মানসিক আঘাত সম্পর্কে। আপনার জীবনে কি এমন কোনো বড় মানসিক আঘাত বা গভীর দুঃখের ঘটনা আছে যা আপনি আজও ভুলতে পারেননি? অনেক সময় দেখা যায় কোনো একটি গভীর মানসিক আঘাতের পর থেকেই শরীরে রোগ বাসা বাঁধতে শুরু করে। আপনার হয়তো কৌতূহল জাগছে কেন এই প্রশ্নগুলো। কারণ আপনার এই মানসিক বৈশিষ্ট্যগুলোই আপনার স্বতন্ত্র ধাতুগত চিত্র বা কনস্টিটিউশন তৈরি করে, যা আপনাকে অন্য সবার থেকে আলাদা করে। ২. আপনার ভেতরের মানুষটি, আপনার শরীরের নিজস্ব ভাষা। আপনার শরীর প্রতিনিয়ত কিছু অদ্ভুত কিন্তু অমূল্য সংকেত দেয়, যা রোগের মূল কারণ নির্ণয়ে সাহায্য করে। যেমন খাবারের প্রতি আকর্ষণ বা বিকর্ষণ। কোনো বিশেষ খাবারের প্রতি কি আপনার তীব্র আকর্ষণ আছে? যেমন অতিরিক্ত লবণ, মিষ্টি, টক বা বরফ, মাটি, চক এর মতো অদ্ভুত কিছু। আবার এমন কোনো খাবার কি আছে যা আপনি একেবারেই সহ্য করতে পারেন না? তারপর আসছে ঘাম ও পিপাসা। ঘাম কেমন হয়? ঘাম কি হাতে পায়ের তলায় বেশি হয়? দুর্গন্ধ আছে নাকি সারা শরীরে গন্ধহীন প্রচুর ঘাম হয়? পানির পিপাসা কি খুব বেশি নাকি পিপাসা একেবারেই হয় না? তারপর মল ও প্রস্রাবের ধরন জানতে হবে। প্রতিদিন কি টয়লেট স্বাভাবিক হয় নাকি ৪-৫ দিনেও খবর হয় না? অথবা কোষ্ঠকাঠিন্য আপনার জীবনসঙ্গী। অন্যদিকে হতে পারে ঘন ঘন প্রস্রাব, দুর্গন্ধ বা যন্ত্রণাদায়ক প্রস্রাব নিত্যসঙ্গী। তারপর জানবো আপনার শরীর তাপমাত্রা ও আবহাওয়া কেমন অনুভব করে। আপনি কি সেই মানুষ যিনি শীতকালেও ফ্যান খোঁজেন নাকি গ্রীষ্মকালেও গায়ে কাঁথা দিয়ে ঘুমান? অর্থাৎ আপনি কি শীত কাতর নাকি গরম কাতর? তারপর জানবো আপনার ঘুমের ধরন কেমন। আপনি কোন ভঙ্গিতে ঘুমাতে ভালোবাসেন? ঘুমের মধ্যে কি কোনো বিশেষ স্বপ্ন দেখেন যা বারবার ফিরে আসে, নাকি ঘুম নেই বললেই চলে? হয়তো ভাবছেন কেন এই অদ্ভুত প্রশ্নগুলো। কারণ হাজার হাজার বন্ধ্যাত্ব রোগীর মধ্যে হয়তো আপনি সেই একজন যার
বন্ধ্যাত্ব, অতিরিক্ত লবণ খাওয়ার ইচ্ছা এবং সাপের ভয়, এই তিনটি লক্ষণ একসাথে আছে। একই সাথে এই লক্ষণগুলোর সমস্যা আমাকে আপনার জন্য সঠিক এবং স্পেসিফিক ওষুধ খুঁজে বের করতে সাহায্য করে, যা অন্য কারো জন্য নয়। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যা একজন অভিজ্ঞ চিকিৎসকের সাথে সরাসরি বা ভিডিও কলে যখন সাক্ষাৎ করবেন, তখন তিনি অবজার্ভ করে নিজেই বুঝে নেবেন। অভিজ্ঞতার আলোকে আমাকে একটা কথা বলতেই হচ্ছে। আমি জানি এত সব ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেয়া হয়তো সহজ নয়। কিন্তু ভাবুন তো, একজন দর্জিকে যদি আপনি আপনার শরীরের সঠিক মাপটি না দেন, তখন কিভাবে সেই দর্জি আপনার জন্য একটা নিখুঁত পোশাক তৈরি করবে? এটা কি সম্ভব? তাই চিকিৎসকের কাছে যাওয়ার আগে এই বিষয়গুলো নিজে নিজে ভাবুন। প্রয়োজনে স্বামী স্ত্রী আলোচনা করুন। সবচেয়ে ভালো হয় একটি কাগজে নোট করে নিন। বিশ্বাস করুন, একজন প্রকৃত চিকিৎসকের চেম্বার হলো পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে আপনাকে বিচার করা হবে না, আপনার রোগ মুক্তির জন্য, আপনার প্রকৃত সমস্যাটি বোঝার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে রয়েছে স্বামী ও স্ত্রীর জন্য কোন কোন ডায়াগনস্টিক রিপোর্টগুলো বেশি প্রয়োজন এবং কেন প্রয়োজন। সেই টেস্টগুলো করার ক্ষেত্রে কিছু সাবধানতা ও সচেতনতার বিষয় রয়েছে, এগুলি জানতে হবে। সেজন্য এগুলি সম্পর্কে কিছু আলোচনা করা হয়েছে। পরিশেষে আপনার কোলে একটা ফুটফুটে সন্তান যেন আলোকিত করে তোলে আপনার এই পৃথিবী। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ।